অনেক আনন্দিত হয়েছি যে এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে এবং আজকে আমি ট্রেনিংটা পরিচালনা করব। এবং আজকে আমাদের যিনি মেন্টর হীরকদাস গুপ্তা স্যার, উনি হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ, যাকে ফলো করে আমি একদম স্টার্টিং পয়েন্ট থেকে এখন পর্যন্ত বিজনেসটা করছি, যার কথাটা 100 to 100% অক্ষরে অক্ষরে পালন করি বিধায় হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারছি। আমার পরিচয়টা আপনারা সবাই জানেন, আমি আমার নিজের মুখে দেই। আমার নাম হচ্ছে এমডি মাহমুদুল হাসান জাহিদ, বেসিক্যালি ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। এবং আমার আরেকটা পেশা আছে, আমার পরিচয় আছে, এটা হচ্ছে আমি একটা কলেজের লেকচারার। আমি আমার কলেজের চাকরির পাশাপাশি এই বিজনেসটা করছি। 2019 সালের মার্চ মাস থেকে শুরু করেছি, এখন পর্যন্ত এটা ধারাবাহিকভাবে এখন পর্যন্ত করে যাচ্ছি। তো আমি আপনাদেরকে যে জিনিসটা জানাতে চাই, যারা নতুন আসছেন আজকে আমার ট্রেনিং প্রথম শুনছেন, এরকম কারা কারা আছেন এখানে? অনেকেই, থ্যাংক ইউ। স্পেশালি আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমার প্রাণের কোম্পানি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের যে দিনটা, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। আজকে আমাদের বিজয় দিবস, 16ই ডিসেম্বর। এই দিনে বাংলাদেশ হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছিল এবং আমরা পেয়েছিলাম একটা লাল সবুজের পতাকা, রাইট? যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করে, তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা এই ট্রেনিংটা করব। এবং আমি আশা করছি আপনারা এখানে যারা আছেন, এই প্রোগ্রামটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং যে জিনিসগুলো আপনারা দেখবেন, এই জিনিসগুলো আমিও নিজে অবজারভেশন করে এবং জেনে বুঝে আজকে এই পর্যন্ত আমি এসেছি। আমি আমার এই লং জার্নিতে 4.5 বছর, লং জার্নিতে 4.5 বছর আসলে কাজ হয় নাই। আমি ক্যালকুলেশন করে দেখেছি, এই 4.5 বছরের মধ্যে 13 বছর করোনা ছিল। ইয়েস অর নো? 13 বছর করোনা। সো 13 বছর করোনায় আমরা কেউই কাজ করতে পারি নাই, টোটাল লকডাউন ছিল। তো আমি হিসাব করে দেখেছি, আমি কাজ করেছি হচ্ছে মাত্র 3 বছর। আজকে এই 3 বছর কাজ করার অনেকেই বেসিসে জয়েন করেছেন অনেক আগে, বাট যারা এখনো স্টার্ট করে নাই, তারা যেদিন থেকে স্টার্ট করবে সেদিন থেকে তার কাউন্টডাউন শুরু। ইয়েস অর নো? আপনি এটা বলতে পারবেন না আমি তো 2 বছর আগে জয়েন করেছিলাম। জয়েন করা আর কাজ করা কিন্তু এক জিনিস নয়। সো আমার এই 3 বছরের কাজের যে জার্নিটা, এখানে আমি বেসিস থেকে কি পেলাম, রাইট? কি পেলাম আমি বেসিস থেকে? আমরা যখন শুরু করি তখন এক্সাম্পল দেওয়ার মতো কেউ ছিল না বাংলাদেশে। আমরা এক্সাম্পল দেখেছিলাম শুধু ইন্ডিয়াতে যারা কাজ করছে 5 ইয়ার্স যাবত, তাদের হিস্ট্রি দেখে বিশ্বাস করে বেসিসকে জেনে বুঝে রিসার্চ করে তারপর বেসিসে আসছি। কারণ আমি যে প্রফেশনে আছি, আমাকে হাজার হাজার স্টুডেন্ট আমাকে চিনে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে সবাই কিন্তু আমাকে এই প্রফেশনটা কিন্তু রেসপেক্ট করে। আমার দ্বারা যদি কেউ এক পয়সা বা 1 টাকা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটার কিন্তু লাইবিলিটি কিন্তু আমাকে নিতে হবে। এস অর নো? আর যদি কেউ আমার কারণে এখানে লাখ টাকা ইনকাম করে, সেটার যে ক্রেডিট সেটাও কিন্তু আমি নেবো। এস অর নো? সেই জন্য জেনে বুঝে আসতে হয়েছে। আমি এখানে থেকে যে টাকা আমি আর্ন করি, আমার হাইয়েস্ট চেক আপনারা জানেন 3,72,000 টাকা। আমি বেসিস থেকে এভারেজে আমি পাই 3 লাখ টাকা প্লাস মাইনাস আমি আর্ন করছি, যেটা আমি গর্বের সহিত যেটা বলতে চাই। দেখেন, আমার যে 1 বছরের স্টেটমেন্ট 2022 এবং 23 সালের স্টেটমেন্ট আপনারা ফেসবুকে দেখছেন অনেকে। ইয়েস অর নো? এবং এটা আমরা এইটা ওপেন করে দিচ্ছি একটা কারণে, কারণ বেসিস থেকে আমি লাস্ট যে ইয়ার ছিল, আমি 30 লাখ টাকা প্লাস আমি আর্ন করেছি 1 ইয়ার্সে। এবং শুধু তাই না, যে আপনার হিসেবে এটাও আমি গর্ববোধ করি, এটা আপনাদের কারণে হয়েছে যে 2022-23 অর্থ বছরে আমি হাইয়েস্ট করদাতা হয়েছি বাংলাদেশে। ইয়েস অর নো? রেসিডেন্ট। এবং আমি প্রায় 3,07,000 টাকা প্লাস আমি ট্যাক্স পে করেছি, যেটা আমার কলেজের সারা বছরের স্যালারি ছিল না। সারা বছরের স্যালারির থেকেও বেশি টাকা গভর্নমেন্টকে দিয়েছি, যার ট্যাক্সের টাকা দিয়ে একটা সরকারি চাকরিজীবীর বেতন হয়েছে। এস অর নো? তাহলে আমরা কি সরকারের বোঝা হতে চাই না লাইবিলিটি হতে চাই?
সম্পদ হতে চাই না পূজা হতে চাই? আমরা সরকারের কি হতে চাই? আমরা প্রত্যেকেই আমরা সম্পদ হতে চাই। সো যারা ট্যাক্স পে করে তারা এই দেশের সম্পদ। ইয়েস অর নো? তো সো আসেন আমরা ট্রেনিংটা স্টার্ট করি। ট্রেনিং এর শুরুতে আমি একটা গল্প বলবো, গল্প দিয়ে শুরু করব। এক রাজা, ওনার খুব মন খারাপ, হাসে না। তো অনেকদিন যাবত মন খারাপ। তো দীর্ঘদিন যদি রাজার মন খারাপ থাকে তো রাজ্য তো আর ভালো চলবে না, রাজ্যের অবস্থা খারাপ। তো সবাই রাজ্যের যারা আছে সবাই মিলে প্ল্যান করলো রাজাকে কিভাবে হাসানো যায়। তো হাসানোর জন্য ওই রাজ্যের যারা যারা ভালো গল্প জানে, হাসির গল্প জানে, ওই হাসি যারা হাসাতে পারে, কৌতুক জানে ভালো ভালো, তো তাদেরকে বাছাই করে করে নিয়ে আসা হয়েছে। 10 জনকে বাছাই করা হয়েছে যারা সেরা হাসির গল্প জানে এবং যাদের কথা শুনে হাজার হাজার মানুষ হাসে। তো তাদেরকে বলা হলো যদি রাজাকে তুমি হাসাইতে পারো তোমরা তাহলে রাজ্য থেকে একটা বড় পুরস্কার পাবা সবাই, আর যদি না হাসাতে পারো তাহলে তোমাদেরকে সে অন্ধকারের কারাগারে নিক্ষেপ করা হবে। তো তারা সেই চ্যালেঞ্জটা দিল যে না, আমরা 100% কনফিডেন্ট, আমরা যে গল্পের ঝুড়ি আমাদের কাছে আছে রাজা 100% হাসবেই হাসবে। তো শুরু হলো গল্প। 1 নাম্বার যিনি গল্প বলবে উনি গল্প শুরু করলো এবং যথারীতি শেষও করলো, কিন্তু রাজা তো হাসে না, রাইট? 2 নাম্বার যিনি গল্প বলবে ওনার সমস্ত গল্পের ঝুড়ি থেকে যা যা ছিল সমস্ত গল্প বলে ফেললো, রাজা তো হাসে না। এভাবে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার সবাই গল্প বলে শেষ করলো, হাসে না। সবাই চিন্তিত কি হবে। আর যারা এখানে গল্প বলতে আসছে তারাও চিন্তিত যে এখন আমাদের কি হবে, আমাদের তো সারা জীবন অন্ধকারে পড়ে মরতে হবে। তো সবাই চিন্তিত। লাস্ট যিনি 9 নাম্বার ব্যক্তি তিনি গল্প বলা শুরু করলো, তারপরও হাসে না। 10 নাম্বার ব্যক্তি যখন লাস্ট গল্পটা উনি বললো শেষ করলো তখন রাজা হাসি শুরু করছে, রাইট? তো রাজা হাসি শুরু করছে, কিন্তু রাজা অনেকক্ষণ হাসার পরেও রাজা হাসি তো থামায় না। সবাই একটা চিন্তা, 1 ঘন্টা হাসে, 2 ঘন্টা হাসে, 3 ঘন্টা হাসে, কিন্তু হাসি তো থামে না। সবার মধ্যে আরেকটা টেনশন, আগে হাসে না রাজা, এখন হাসি থামায় না, ঘটনায় কি করবে এখন সবাই। তো অনেকক্ষণ পর, দীর্ঘক্ষণ পর রাজা হাসি থামালো। তো সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং রাজামশাইকে জিজ্ঞেস করলো যে রাজামশাই, যে আপনি প্রথমে হাসেন না আর পরে হাসি থামান না কেন, ঘটনাটা কি? তো বলতেছে যে আমি প্রত্যেকটা ব্যক্তির গল্প মনোযোগ সহকারে শুনতেছিলাম, এতই মনোযোগ ছিলাম যে আমি লাস্ট ব্যক্তির লাস্ট গল্পটা যখন শেষ হলো তখন প্রথম গল্পটা আমি বুঝছি। এভাবে করে প্রথম গল্প শেষ হলো, হাসি শেষ হলো, দ্বিতীয় গল্পের হাসি শেষ হলো, তৃতীয় ব্যক্তির হাসি শেষ হলো। এই 10 নম্বর ব্যক্তির হাসি শেষ করতে করতে আমার এই পর্যন্ত সময় লাগছে। যারা এখানে আসছেন আপনাদের গল্পটা যেন এরকম না হয়, আপনারা প্রথম থেকেই বুঝবেন। ইয়েস অর নো? আমরা এতটুকু কমিটেড, অনলি 5 ইয়ার্স বিজনেসটা যখন স্টার্ট করি, শিক্ষক সুর স্যারের সাথে যখন আমার মিটিং হয় বলেছিলাম স্যার কতদিনে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, 5 লাখ টাকা ইনকামে কতদিনে পৌঁছতে পারবো। তো বলতেছো 5 ইয়ার্স, 5 বছরে আপনি আপনার লাইফে সবকিছু পাবেন, যেটা ইতিহাস বলে, হিস্ট্রি বলে। তো আমি 5 বছরের কমিটমেন্ট নিয়ে এসেছিলাম। আমি আপনাদেরকে বলতে চাই যেখানে প্রত্যেকটা ব্যক্তি যদি 5 ইয়ার্সের মানসিকতা নিয়ে মাইন্ড সেট আপ করে যদি এই বিজনেসটা স্টার্ট করেন, আপনার জীবনে আপনার যতগুলো ড্রিম আছে, স্বপ্ন আছে, সবগুলো আপনার ভেঙে যাবে। এবং এতটুকু বলতে পারি এখানে যদি 500 পার্টিসিপেট থাকেন 500 জনেরই 500 গাড়ি হবে ইনশাআল্লাহ। ইয়েস অর নো? আমরা অলরেডি প্রুভ করেছি আমরা গাড়ি নেওয়া যায়, সিস্টেম ঠিক আছে। ইয়েস অর নো? যে সিস্টেমে আমি গাড়ি পেয়েছি আপনি কি সেই সিস্টেমে গাড়ি পাবেন না? না, আপনার জন্য আলাদা কোনো সিস্টেম। তো তাহলে ওয়েস্টেজ থেকে আমরা জানি 10,000 প্লাস মানুষ গাড়ি পেয়েছে, আর আগামী বছর আরো অনেক মানুষ গাড়ির কেনার অপেক্ষমান আছে। বাংলাদেশ থেকে অনেকে গাড়ি নেবে। তাহলে আপনার গাড়িটা কবে হবে? মহিম ভাই হাত তুলছে যে আগামী বছর গাড়ি হবে, ওটা জন্য জোরে করাতালি। এটা আমার গর্বের, এটা আমার অহংকার, রাইট? যে আমার সাকসেস লাইফ থেকে যদি গাড়ি নেয় তাহলে এটা আমার মতো গর্ব, আমার মতো খুশি আর কেউ কিন্তু হবে না। এটাই হচ্ছে মেসেজ। আমরা আরেকজন খুশি হলে আমরা খুশি, যাকে নিয়ে এসেছি তার সফলতা মানে আমাদের সফলতা। তাইলে কি আমরা 5 ইয়ার্সে কি আমরা একদম 100% সাকসেসফুল বিজনেসম্যান হতে চাই?
গাড়ি সবার থাকবে? এখন প্রশ্ন হচ্ছে 5 বছর কারা কারা থাকবেন? যারা থাকবেন তাদের হবে। এই জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের এই বেসিস মার্কেটিং প্রাইভেট লিমিটেডে। সফল হওয়ার জন্য হয় একটা আঘাত লাগে না একটা হাত লাগে। ইয়েস অর নো? আমি যে আজকে কথা বলতেছি এখানে আইসা, আমি যে আজকে গাড়ি আছে, আমি বিদেশ ট্যুর করছি, আগামী বছর আর 2টা কান্ট্রি ট্যুর করবো, এটা হচ্ছে থাইওয়ান আর একটা সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ড, থাইওয়ান এইরকম কান্ট্রিগুলোতে আমাদের কোনোদিন স্বপ্ন দেখতাম না আমাদের ট্যুর হয়।